ঠিক আছে এবার দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা বেশ কিছুদিন ধরে গত কয়েকটা ক্লাস রাইট ফর্ম অফ ভার্ব এই একটা করছিলাম গ্রামাটিক্যালে, তাই না? তো সেইটা আমাদের এখনও কিছু নিয়মকানুন বাকি রয়েছে আলোচনার। আমরা মূলত গত ক্লাসে সাবজেক্ট নিয়ে কথা বলছিলাম, তাই না? যে সাবজেক্ট কি থাকলে কি হয়, বা সাবজেক্টের ভিতরে এই ওয়ার্ডগুলো থাকলে কি হয়, এই জাতীয় কথাবার্তা। তো সেইটা প্রায় এক শেষের দিকে আমরা আসছি। আমরা অনেক কথাই বলছিলাম, সাবজেক্টে কিছু স্পেশাল শব্দ বা ফ্রেজ ট্রেজ থাকলে আমরা ভার্বটাকে কি করব, সেটা সিঙ্গুলার কনসিডার করব না প্লুরাল কনসিডার করব, সেক্ষেত্রে আমাদের ভার্বটা কী হবে, সিঙ্গুলার প্লুরাল, এই জাতীয় জিনিস করছিলাম। তো এখন আমাদের আরেকটা আমরা অ্যাড করছি ওর সাথে, আমাদের যে মূল সাবজেক্ট, সেন্টেন্সের মূল যে সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে যদি এই শব্দগুলি থাকে, কি সেগুলো? অ্যাজ ওয়েল অ্যাজ, পড়া যাচ্ছে না? বোঝা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, অ্যালং উইথ, স্পষ্ট দেখা যায় না? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আরেকটি শব্দ এই শব্দগুলি যদি থাকে, মূল যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অংশে এই শব্দগুলি এবং এর সাথে যদি অন্য কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, অন্য কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তাহলে আমরা সাবজেক্ট কনসিডার করব। এই যে ফ্রেজগুলি আছে, এই ফ্রেজের আগে যে সাবজেক্টটা সেইটা, এবং ভার্বটা নির্ধারিত হবে ওই সাবজেক্ট অনুসারে। তার মানে কি, মূল সাবজেক্ট যেটা সেই অনুযায়ী ভার্বটা নির্ধারিত হবে যদি এগুলো থাকে। কিন্তু এগুলোর পরে এই যে ফ্রেজগুলি আছে, এগুলির পরে কিন্তু নাউন বা প্রোনাউন থাকবে, সিঙ্গুলার প্লুরাল যাই থাকবে, তো সেইটা বিবেচনায় আনা যাবে না। বিবেচনায় আনবো কোনটা আমরা? এই যে ফ্রেজগুলি আছে, এই ফ্রেজগুলির আগে যে সাবজেক্টটা আছে। আমরা একটা উদাহরণ দিলে বোধহয় আরো বিষয়টা পরিষ্কার হয়। এটা মুছে দিই নাকি? শব্দগুলো মনে আছে না? হ্যাঁ, প্রয়োজনে আমরা লিখে নিয়েছি, সমস্যা নেই। হি along with his friends be present there yesterday. He along with his friends বি, অর্থাৎ বি ভার্ব ব্যবহার করতে হবে আমাদের ব্র্যাকেটে, প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে। এখানে হ্যাঁ হ্যাঁ, এইবার আমরা দেখি একটা শব্দ এখানে স্পষ্টতই আছে, তাই না? ইয়েস্টারডে। আমরা আগে জানি ইয়েস্টারডে শব্দটি থাকার কারণে এই টেন্সের বিচারে এই সেন্টেন্সটি কি হবে, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এখন বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্ব ব্যবহার করতে হবে আমাদের সেই ক্ষেত্রে কি, দুইটা অপশন, ওয়াজ এবং ওয়ার। আচ্ছা, আমরা ওয়াজ না ওয়ার বসাবো? হ্যাঁ, ওয়াজ না ওয়ার বসাবো, সেটা বিবেচনা করব কিভাবে? এই যে আমাদের অ্যালং উইথ এই ফ্রেজটি আছে, এরপরে আমি বলছি নাউন বা প্রোনাউন থাকবে, যে হিজ ফ্রেন্ডস আছে, ঠিক আছে? কিন্তু এইটা আমরা বিবেচনা করব না। আমরা যাব কি, যে এই যে ফ্রেজগুলি আছে তার যে কোনো একটা, এই ক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যালং উইথ এর আগের যে সাবজেক্টটা আছে, অর্থাৎ সেই মূল সাবজেক্টটা, এই অনুযায়ী এর পার্সন এবং নাম্বার অনুযায়ী আমরা ভার্ব সিলেক্ট করব। তাহলে এখানে কি আমাদের অ্যালং উইথের আগে যে মূল সাবজেক্ট অ্যাকচুয়ালি কি আছে, হি। এই হিকে ধরে আমরা এই ভার্বটাকে সিলেক্ট করব। তো এইখানে আমাদের অপশন কি, ওয়াজ এবং ওয়ার। আগেই জেনে গেছি পাস্ট ইনডিফিনিট এবং বি ভার্ব ব্যবহার করবো, সেক্ষেত্রে ওয়াজ বা ওয়ার। যেহেতু হি আছে, এর সাথে কি যায়,
ওয়াজ যায়, তাই না? এখানে ওয়াজ হবে। এখন হলো যে এরকম জানানো হয় হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, এই যে ফ্রেন্ডস শব্দটা দেখলাম না, হিজ ফ্রেন্ডস প্লুরাল, আমরা কি করলাম এত কিছু বিবেচনা করে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস যেহেতু আছে ওয়ার দিলেই কিন্তু ভুল। তাহলে বোঝা গেল যাই থাক এদিকে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল যাই থাক আমরা কি করব এসব কিছু দেখব না, ঠিক আছে? আমরা দেখব যে ওই ফ্রেজের আগে যে মূল সাবজেক্ট সেইটা, তাই না? আচ্ছা এখন এটা কি হবে তাইলে? ওয়ার হবে না, না নেভার, ওয়াজ, এটা হলো। আচ্ছা এইবার আমি এটা মুছে দিলাম, এই সেন্টেন্সটাই আমি আবার একটু সমস্যার ভিতরে রাখলাম। আমি এখানে দিলাম দে, দে অ্যালং উইথ দেয়ার ফ্রেন্ডস বি প্রেজেন্ট দেয়ার স্টাডি, হতে পারে না সেন্টেন্সটা? হতে পারে। এখন কি দাঁড়ালো, এখন কি আর আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো? পারবো না, কারণ ওই নিয়ম অনুযায়ী আমরা কি করব, ফ্রেন্ডস এদিকে আছে দেয়ার ফ্রেন্ডস যাই থাক আমরা দেখবো অ্যালং উইথের আগে মূল সাবজেক্টটা কি আছে? দে। আমরা আগেই জেনেছি যেটা পাস্ট ইনডিফিনিট, এখানে দুইটা অপশন আমাদের ওয়াজ বা ওয়ার। এখন আমরা বিবেচনা করবো সাবজেক্ট হিসেবে কোনটা, এই যে এইটা দে, এর সাথে কি যায়? ওয়ার। সো আমরা কি বসাবো? ওয়ার, নাকি? দে অ্যালং উইথ দেয়ার ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে, ক্লিয়ার? এটা বিভাগ দিয়ে দিলাম। যদি বিভাগ বাদে রেগুলার ভার্ব অন্য ভার্ব হয় সমস্যা আছে? নাই। হ্যাঁ, এটা আগে হি ছিল, কথার কথা হি ছিল পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বটা যদি আমাদের রেগুলার ভার্ব তখন হবে এস বাই এস যোগ, প্রেজেন্ট ইনডিফিনিট হলে এস বি এস যোগ হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, কথা কথা দে হলো, তাহলে কি হবে? শুধু ভার্বটাই বসে যাবে। হ্যাঁ, অথবা যদি সেটা কন্টিনিউয়াস হয় তাহলে কি হলে ধরে নিলাম হি আছে, তাহলে হি ইজ ভার্বের সাথে আইনজি যোগ হবে। দে আছে তাহলে কি দে আর ভার্বের সাথে আইনজি যোগ হবে। ভার্বটা যাই হোক বিষয়টা তো বোঝা গিয়েছে। এই হ্যাঁ, ওই মূল বিষয়টা বোঝা গেলেই সমস্যা নেই, ভার্ব যাই থাক কোনো সমস্যা হবে না, আশা করা যায়। সাবজেক্টের বিষয়টা গেল, এরপরে আমরা অন্য কিছু জিনিস আছে সেগুলো একটু বিবেচনা করার চেষ্টা করি। দেখা যায় কি কিছু শব্দ এরকম থাকতে পারে, যেমন হাফ না, লর্ডস, শব্দগুলো তো পরিচিত নাকি? পরিচিত না, একটু কথা বলতে হবে। হাফ, লর্ডস, টু থার্ডস, এরকম কথা বলি তো আমরা। টু থার্ডস বলে না, ও কাজের টু থার্ডস হয়ে গিয়েছে, থ্রি ফোর্থ এখনো বাকি, এরকম বলি না আমরা। ওই যে বাংলায় দুই তিন কাজের কি এক তৃতীয়াংশ শেষ, এরকম বলি না আমরা, দুই তৃতীয়াংশ শেষ এরকম বলি না, বা দুই তৃতীয়াংশ বাকি যাই বলি না কেন। কি ব্যাপার আমি তো বুঝলাম না, কারণটা ভালো কাজ করছিল। এই শব্দগুলি যদি থাকে হাফ, লর্ডস, টু থার্ডস, থ্রি ফোর্থস এরকম, এইগুলো যখন থাকবে এবং এরপরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বটি কি হবে? সিঙ্গুলার নাউন থাকলে ভার্বটি হবে সিঙ্গুলার। আবার এইগুলির পরে যদি প্লুরাল নাউন থাকে ভার্বটি হবে প্লুরাল। এই জিনিসটা তো বোঝা গেছে, মানে এই জাতীয় কথাবার্তা কিন্তু অনেক অনেক আগে, মানে আগে অনেকই বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে আর কি, অনেক রুলসের ভিতরে আমাদের চলে আসছে। হাফ, লর্ডস, টু থার্ডস, থ্রি ফোর্থস এরকম এইগুলির পরে আমাদের যদি নাউনটা সিঙ্গুলার হয়, অর্থাৎ সিঙ্গুলার নাউন থাকে ভার্বটা সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। এইটুকু তো বোঝা গেল। এবার আবার একটু এক্সাম্পলের দিকে যাই।
পড়া যাচ্ছে, দেখা যাচ্ছে হাফ অফ দ্য ওয়ার্ক ব্র্যাকেটে ডু বাই দিস টাইম। পড়া যাচ্ছে না? হাফ শব্দটা আছে, তারপরে যে নাউনটা আছে সিঙ্গুলার, ওয়ার্কস তো নাই, আছে নাই, তাহলে এটা কি সিঙ্গুলার। ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব। এখন কথা হলো এখানে মূল, এখন কিন্তু আর বি ভার্ব নেই। বি ভার্ব আছে? বি ভার্ব নেই। এখন আমরা দেখবো এটা যাচ্ছে কোন দিকে, নাকি টেন্সের বিবেচনায় বা ভার্ব কোন দিকে। এই একটা জিনিস কি বোঝা যাচ্ছে, সেন্টেন্সটার মানে স্টার্টিং যেই দেখে বা এর ধরন দেখে এটা প্যাসিভ টার্মের দিকে যাচ্ছে, এইটুকু উপলব্ধি করা যাচ্ছে কি? এটা প্যাসিভ টার্মের দিকে যাচ্ছে, এইটুকু উপলব্ধি করা যাচ্ছে না? কারণ আমরা কি জানি যে অ্যাক্টিভের যে টার্ম সেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, আর প্যাসিভটা কি অবজেক্ট দিয়ে শুরু হয়, তাই না? এই হলো এটা দেখে বুঝে নিতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা যাচ্ছে প্যাসিভ টার্মের দিকে। আচ্ছা, প্যাসিভ টার্মের দিকে যখন যাবে, সরি, তখন কি হবে? মূল যে ভার্ব তার ভিত্তি, আর টেন্স বিবেচনা করে আমরা কি করবো, তার সাথে অক্সিলারি ভার্ব যেটা যায়। এখন যে বাই দিস টাইম এই শব্দটা থাকার কারণে টেন্সের এটা কি হবে? এই যে জাস্ট নাও, নাও, জাস্ট নাও, বাই দিস টাইম, রিসেন্টলি, হ্যাঁ, এবার, ইয়েট, এইগুলো থাকলে কোন টেন্স হয়? কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট, রাইট, এটা হয় প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা যাবে কোন দিকে? প্রেজেন্ট পারফেক্টের দিকে যাবে টেন্সের বিচারে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে মূল যে ভার্ব আমাদের এর হবে ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ভার্ব। আর যখন প্যাসিভ টার্মে এর অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে? কি হয়, মানে এই ক্ষেত্রে কি হয় না, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ টার্ম যখন হবে, প্যাসিভ মানে অ্যাকচুয়ালি কি, মানে সোজা কথায় যখন প্যাসিভ ভয়েস করবো আমরা, তখন আমাদের অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এই তো প্যাসিভ। এমনিতেই হ্যাভ হ্যাজ অ্যাক্টিভ, যেমন প্যাসিভ হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আচ্ছা, ভালো কথা। এখন আসলাম, তাই যদি হয় তাহলে এই হ্যাভ বিন এবং হ্যাজ বিন সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে না, এদের সাথে ব্যাপার আছে। এখন আমরা ওয়ার্ক, এইটি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমরা কি বসাবো? সিঙ্গুলার। তাহলে সেই ক্ষেত্রে কি হ্যাজ বিন, হ্যাজ বিন, আর ভিতরি হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? হাফ অফ দা, এবার হাফ অফ দা ওয়ার্ক, না ওয়ার্ক, হ্যাজ না, হ্যাজ বিন ভিতরি ডান, তাই তো, বাই দিস টাইম। ঠিক আছে, হাফ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দিস টাইম। সমস্যা আছে কারো বুঝতে? জটিল জটিল মনে হচ্ছে? না জটিল, এই যে আমি দেখবো যে এইখানে সিঙ্গুলার না প্লুরাল। যদি এটা সিঙ্গুলার নাউন হয় তাহলে তো হয়ে গেল, যদি প্লুরাল হয় তাহলে কি হবে, তাই না? এর পরে পরিচিত যদি কোনো খুব পরিচিত শব্দ বয়েজ, গার্লস এগুলো থাকে তাতেও সমস্যা হবে, আরো বরং সহজ হয়ে যাবে, তাই না? আমরা বিবেচনা করব যে এই শব্দগুলি অর্থাৎ হাফ, লটস, 2/3, 3/4, হ্যাঁ, এইগুলার পরে আসে কি, নাউনটা কি আছে? সিঙ্গুলার অথবা প্লুরাল, একটা তো হবে। সিঙ্গুলার হলে ভার্বটা আমরা সিঙ্গুলার ব্যবহার করব, আর প্লুরাল হলে প্লুরাল ব্যবহার করব। এর মানে এর বাইরে আর চিন্তা করার দরকার নেই। সিঙ্গুলারটা গেল, প্লুরালের একটা কেমন হতে পারে? প্লুরালের একটা উদাহরণ কেমন হতে পারে? এটা যদি প্লুরাল করতাম তাহলে কি হইতো? লেখা আছে ওয়ার্কস, হতে পারে, হতে পারে না, হতে পারে। আচ্ছা, আমি অন্য ওটা দিই। সরি,
লটস অফ ম্যাঙ্গোজ বি রোটেন। লটস অফ, এই যে লট আছে না, এরপরে আমাদের যে নাউনটি রয়েছে ম্যাঙ্গোজ, এটা কি নাউনটি প্লুরাল। আমরা বিভাগ ব্যবহার করতে বলা হয়েছে আমাদের এখানে, আমরা সেইভাবে এটা সেট করেছি বি। বি বলতে এখন আমাদের কি টেন্সটা বিবেচনায় করব, তাই না? টেন্সটা আমরা বিবেচনা করব। কোন টেন্স? এই ক্ষেত্রে যেহেতু স্পষ্টত কোনো নির্দেশনা নেই বা এমন কোনো সাইন বলতে এই ক্ষেত্রে কি ওয়ার্ড আর কি নাই, যেটাতে আমরা নিশ্চিত রূপে বলতে পারি এটা প্রেজেন্ট বা পাস্ট, এরকম নির্দেশনা আছে? এরকম কোনো কিছু নাই। তাহলে আমরা প্রেজেন্টও বিবেচনা করতে পারি, পাস্টও বিবেচনা করতে পারি। এই সেন্টেন্সটা আমরা ধরে নিলাম প্রেজেন্ট সিম্পল বা পাস্ট সিম্পল হবে, এরকম স্পেসিফিক কিছু বলা আছে? নেই। তাহলে আমি তাহলে কি এটা প্রেজেন্টও বিবেচনা করতে পারি, পাস্টও বিবেচনা করতে পারি। আর আমি যদি প্রেজেন্ট বিবেচনা করি তাহলে আমার কি হতে পারে? এটা লটস অফ ম্যাঙ্গোজ বি রোটেন। প্রেজেন্ট ইনডিফিনিট বিবেচনা করি, সেক্ষেত্রে অপশন কটা? বিভার্ব অপশন প্রেজেন্ট ইনডিফিনিট তিনটে, এম ইজ আর পাস্ট ইনডিফিনিট। বোঝাতে পারলাম না? এইটাই বলতে চাচ্ছি আমি। যদি পাস্ট ইনডিফিনিট বিবেচনা করি তাহলে কি ওয়াজ এবং ওয়ার অপশন দুটা। সেই ক্ষেত্রে এখন আমি এটা মনে করি প্রেজেন্টই করি, প্রেজেন্ট ইনডিফিনিটই বিবেচনা করি, তাহলে কি হবে? লটস অফ ম্যাঙ্গোজ বি রোটেন। তাহলে ম্যাঙ্গোজ এই যে কি হবে? আর, আর রোটেন। আর হলো কি জন্যে? আর হলো এই জন্যে যে ওই লট অফ এই শব্দটির পরে যে নাউনটা আছে সেটা হচ্ছে কি প্লুরাল নাউন, তাই না? যে নাউনটা আছে প্লুরাল, ভার্বটাও প্লুরাল। যদি পাস্ট ইনডিফিনিট বিবেচনা করে তাহলে কি হইতো? ওয়ার, তাই না? যদি আমি পাস্ট ইনডিফিনিট বিবেচনা করি তাহলে লটস অফ ম্যাঙ্গোজ ওয়ার রোটেন। রোটেন জানা আছে তো? কি রোটেন? রোটেন রোটেন পচা, পচা বলি না, ফলমূল পচে যায় রাস্তার ধারে। এখন ওই যে পেয়ারা টেরা পচে ফেলে দিচ্ছে, মালটা রোটেন থিংস বলি না, পচা পচা, রোটেন ফুডস বলি, পচে যায় যেগুলো আর কি, নষ্ট হয়। বোঝা গেল এই যে জিনিসটা? হ্যাঁ, তুই বুঝতে পারছিস? ঘন ঘন মাথা নাড়ছিস, বুঝতে পারছিস তো? আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেই ভালো। ঠিক আছে, এবার আসি। ওয়ান অ্যান্ড এ হাফ, ওয়ান অ্যান্ড এ হাফ শুনেছি না শব্দটার আগে? ওয়ান অ্যান্ড এ হাফ এই শব্দটি যদি থাকে সেন্টেন্সে এবং এর পরে নাউনটি যদি প্লুরাল হয়, এগুলো করে প্লুরালই হয়, ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। হ্যাঁ হ্যাঁ, না এরপরে নাউনটা প্লুরাল থাকবে, ভার্বটা হবে সিঙ্গুলার। এরপরে নাউন ওয়ান অ্যান্ড হাফ, নাম শুনেছিস না? যে ওয়ান অ্যান্ড হাফ, এই কি বলে, নাম শুনেছি না? এই দেখেছেন আমার বইপত্রে? ওয়ান অ্যান্ড এ হাফ, আবার আমে যাব, ওয়ান অ্যান্ড এ হাফ ম্যাঙ্গোজ ব্র্যাকেটে বি এনাফ। ওয়ান অ্যান্ড এ হাফ এমনি এই অর্থটা কি? ওয়ান অ্যান্ড এ হাফ আমরা বাংলায় কি বলি? ওয়ান অ্যান্ড এ হাফ এমনি বাংলায় বলি না আমরা? ওয়ান অ্যান্ড এ হাফ, দেড়টা বলি না? দেড়, দেড়, ওয়ান অ্যান্ড হাফ বলছি অর্ধেক, তো একটা পুরা আর একটা অর্ধেক বলে আমরা কি বলি? এমনি লোকাল ভাষায় কি বলি? দেড় বলি না? হ্যাঁ, আমার জন্য দেড়খানা আমি যথেষ্ট বলি না? এই বিষয়টা এরকম, ওয়ান অ্যান্ড এ হাফ ম্যাঙ্গোজ বি এনাফ, মানে দেড়টা আমি যথেষ্ট।
ঠিক আছে, ম্যাঙ্গোজ আছে কিন্তু এইটা কিন্তু নাউনটি কিন্তু কি, এরপরে নাউনটি কিন্তু প্লুরাল না, প্লুরাল, কিন্তু ভার্ব ভাবে কি সিঙ্গুলার। তাহলে কি লিখবো আমরা, ইজ। আর লিখতে পারবো, অথচ একটু আগে ম্যাঙ্গোজের পরে কি লিখলাম, তাই না? তাইলে অ্যাকচুয়ালি মানে যেখানে আমরা বসাতে যাচ্ছি, যে সাবজেক্টের পরে ভাবটা বসাতে যাচ্ছি বা যে ওয়ার্ডটার পরে, সেইটা কি সবসময় ফ্যাক্টর না, শুধুমাত্র সেই জিনিসটাই কিন্তু সবসময় ফ্যাক্টর না, এর নিয়ামক হিসেবে কিন্তু অন্যান্য জিনিস থাকে। যেমন এই বিশেষ শব্দটি 1 and a half, স্পষ্টত বলা আছে এরপরে প্লুরাল হবে এবং তারপরে হবে কি যে আমাদের ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। বোঝা গেল? সিম্পল জিনিস, একটু মানে মাথায় রাখতে হবে, হ্যাঁ, একটু শার্পলি চিন্তা করতে হবে। আর যেহেতু এই কোনো জায়গায় সিঙ্গুলার কোনো জায়গায় প্লুরাল, এই জিনিসটা যেন তাল গোল না পাকিয়ে যায়, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে একটু কথা বলছিলাম না, একটি শব্দ যদি কোনো সেন্টেন্সে এরকম দেখা যায় যে সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটি আছে, এটা মূলত ফ্রেজ এবং এর দুই পাশে দুটো কমা আছে। কি আছে? কমা। কমা মানে কি সাইন, এই যে আমাদের এই কমা চিহ্ন। খুব ভালো করে শুনি, যদি অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজটি কোনো সেন্টেন্সে থাকে এবং এর দুই পাশে কমা থাকে, তখন এই অ্যাজ ওয়েলের অর্থ হয়ে যায় মতো। মতো বুঝি তো, যে তোর মতো বা মায়ের মতো, মেয়েটা দেখতে মায়ের মতো, ছেলেটা মায়ের মতো, এরকম তুলনা, যেমন লাইক আছে, ইংরেজিতে আমরা লাইক বলি। তখন আর যাই থাক, আর যাই থাক, অ্যাজ ওয়েলের পরে কি আছে এটা বিবেচনা করব না, অ্যাজ ওয়েলের আগে যে সাবজেক্টটা আছে না, সেই অনুযায়ী আমরা ভার্বটা নির্ধারণ মানে সিলেক্ট করব। তার মানে কি, সেই মানে অ্যাজ ওয়েলের আগে যে সাবজেক্টটি রয়েছে বা নাউন বা প্রোনাউন রয়েছে, তার নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা ভার্বটাকে সিলেক্ট করব। সবার সিদ্ধান্ত নেবো যে এইটা হবে। লিখলে বোধহয় ভালো হয় না? শামিম, শামিম as well as his friends be serious. এই কি হলো? শামিম পড়া যাচ্ছে, দেখা যায় না? শামিম as well as his friends be serious. সিরিয়াস, সিরিয়াস ইন দ্য ক্লাস হয় বা ইন স্টাডি হয়, যাই হোক, আমি এ পর্যন্ত দিলেও তো সেন্টেন্সটা কারেক্ট নাকি? সঠিক কি পাওয়া যাচ্ছে না? এখন আমরা একটু লক্ষ্য করি, অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটির আগে একটি কমা, পরে একটি কমা, তাই তো? হিজ ফ্রেন্ডস বি সিরিয়াস। আচ্ছা, এখন বি ভার্ব আমরা ব্যবহার করব। এইখানে বি বলতে আমরা টেন্সটা বিবেচনা করব কি, যখনই বি তখনই বিবেচনা করে নেব, এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট করে নেব। যদি স্পষ্টত কোনো চিহ্ন না থাকে তাহলে আমার খুশি মতো আমি করে নিলাম, আমি সেই ক্ষেত্রে প্রেজেন্টটাই ধরে নিলাম, ঠিক আছে? প্রেজেন্ট ধরে নিলাম, সেক্ষেত্রে আমার অপশন কি, এম, ইজ, আর। এইবার আপাতত দৃষ্টি, সাধারণ দৃষ্টিতে বিবেচনায় কি ফ্রেন্ডস আছে বিধায় প্লুরাল আর, কিন্তু তা কি হবে শুধু এইটুকু বিবেচনা করলে হবে না? কারণ এখানে আমরা দেখছি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজটি আছে, এর শেষে একটা কমা, আবার শুরু এর মানে শেষে এবং শুরুতে মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর কমা আছে, আগেও আছে পরেও আছে। এই জন্য আমরা সাবজেক্ট বিবেচনা করব কি, এই তার অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটি আছে শামিম না, এই শামিম অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এর নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা এই ভার্বটা সিলেক্ট করব। তাহলে এখানে কি বসাবো, ইজ। বোঝা যাচ্ছে? কখনোই কিন্তু ফ্রেন্ডস বলে আমরা আর ব্যবহার করতে পারবো না। শামিম as well as his friends is serious, কখনো এই ক্ষেত্রে আর সিরিয়াস আমরা লিখবো না। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা, এখন পাস্ট যদি বিবেচনা করি,
পাস্ট বিবেচনা করলে কি হবে, এটা ওয়াজ হয়ে যাবে। এইটা যদি আমি এবার এইভাবে দেখি, দে অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ দেয়ার, বোঝা যাচ্ছে না কি লিখতে যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। সেই বি কিন্তু কি হবে এবার, দে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফ্রেন্ডস বি সিরিয়াস, কি হবে এখন? আর হবে। বিবেচনায় করছি কি, আর হচ্ছে এই বিবেচনায় নয়, ফ্রেন্ডস তাই আর এবে নাই, তা অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে সাবজেক্ট হিসেবে দে আছে, এই দে কে বিবেচনা করে আমরা এখানে কি বসাবো? যদি আমরা পাস্ট বিবেচনা করি তাহলে কি হবে? পাস্ট বিবেচনা করলে কি ওয়ার হবে, বোঝা গেল? আচ্ছা, এবার কমন একটা জিনিস বলবো, হ্যাঁ, অল। অল শব্দটা পরিচিত তো, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, অলের পরে ইজ হয় আরও হয়, তো সিঙ্গুলার হয় প্লুরাল হয় না? হ্যাঁ, এটা আসলে মানে দুইটাই ঠিক আছে, এটা সেন্টেন্সের বিবেচনায়, তার অর্থ বিবেচনায় বা অল দিয়ে সিঙ্গুলার না প্লুরাল বোঝা যায় সেইটা বিবেচনার বিষয়, সেইটা বিবেচনা করে যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। অল বি অনেস্ট, অল বি অনেস্ট, কি করব? আর হ্যাঁ, অল আর অনেস্ট, সকলের সাথে বলি না, অল আর অনেস্ট। আবার এরকম আমরা দেখি সেন্টেন্সে, অল বি লস্ট ইন ফায়ার, আগুনে পুড়ে যাওয়া আর কি, আগুনে সবকিছু বিনষ্ট, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এখানে? ইজ। তাহলে অলের পরে ইজটাও যেমন কারেক্ট, আরটাও কারেক্ট, মানে ইজ আর অল বলতে মানে নাই, মানে কি সিঙ্গুলারও কারেক্ট প্লুরালও কারেক্ট। অল আর অনেস্ট, অল ইজ লস্ট ইন ফায়ার, ঠিক আছে? এভাবে। এরপরে প্রায় ক্ষেত্রে আমরা একটু কনফিউজড হয়ে যাই, রিলেটিভ প্রোনাউন আছে না আমাদের, রিলেটিভ প্রোনাউন যখন আমাদের ব্যবহার হয় দেখি একই রিলেটিভ প্রোনাউন এরপরে কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল, সেটা একটা নিয়ম মেনেই হয়, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে ওই একটা সেন্টেন্স দেখছিলাম তো সেখানে হু ধরি একটা খুব পরিচিত, আমি আগে একটা ইয়ে লিখে দিই। আচ্ছা, এই পেনগুলো কাজ করে না কেন? খুব বহুল ব্যবহৃত একটা রিলেটিভ প্রোনাউন হু। আচ্ছা, এমনিতে আমরা দেখেছি না, হু এর পরে ইজও বসে, হু এর পরে আরও বসে, আছে না? হ্যাঁ, নিয়মটা কি জানা আছে কারো? কিভাবে হয় জানা আছে কারো? হ্যাঁ, মানে সেই কোন সাবজেক্টটা অনেকেরই জানা আছে বা অনেকে জানে, ব্যবহার করতে দিলে পারবে, কিন্তু বিষয়টা হয়তো ব্যাখ্যা করতে পারছে না, আমরা হয়তো ব্যাখ্যা করতে পারছি না, তাই না? এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে সেটাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউনের কি বলা হয়? গ্রামারের ভাষায় অ্যান্টিসিডেন্ট বলা হয়। বলেছি কিন্তু আমি এর আগে অ্যান্টিসিডেন্ট শব্দটা বলেছি না, রিলেটিভ প্রোনাউনের আগে, ইমিডিয়েট আগে, মানে অব্যবহিত বাক্যের ঠিক আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটিকে বলা হয় রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, এবং রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা বসবে ওই অ্যান্টিসিডেন্ট অনুসারে। উদাহরণ লিখলে ক্লিয়ার হবে। পড়া যাচ্ছে? ইট ইজ আই হু ব্র্যাকেটে বি ইয়োর টিচার, ইট ইজ আই হু বি ব্র্যাকেটে কাজ করবো আমরা বিভাগ নিয়ে ইয়োর টিচার। এই যে এখন আমি
রিলেটিভ প্রোনাউন হু, এরপরে বি ভার্ব আমি কি ব্যবহার করব সেটা নির্ধারিত হবে কি, তার আগে অ্যান্টিসিডেন্টটা বের করি না। আমরা বলেছি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে, ইমিডিয়েট আগে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা নাউন হতে পারে, মেবি নাউন আর প্রোনাউন, যাই হোক না এখন, সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এই হচ্ছে হু রিলেটিভ প্রোনাউন, তার আগে আই শব্দটি একটি কি প্রোনাউন, তাই তো, আই প্রোনাউন। তাহলে আইটা হচ্ছে কি হু এর অ্যান্টিসিডেন্ট। এই হু এর পরে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা নির্ধারিত হবে কি অনুযায়ী, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। বোঝা গেল? তাহলে এখানে সেন্টেন্সের দুটা পোরশন বা দুইটা অংশে একটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি কি ইজ ব্যবহার করা আছে, তাই না? এখানে কি হবে তাইলে, এম হবে, কিন্তু ইট ইজ আই হু ইজ ইয়োর টিচার হবে না এম ইয়োর টিচার, কোনটা হবে বল মেথে? হ্যাঁ ইজ হবে না? হ্যাঁ, কি জন্য ইজ হবে? ইজ হইল না, আমি এম বসাচ্ছি জোর করে, তাহলে তো বুঝতে পারলেন মেসেজটা আমার। আমি বলেছি কি যে এইটা তো রিলেটিভ প্রোনাউন, আমি বললাম রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা কি হবে সেটা রিলেটিভ প্রোনাউন দেখে ডিসিশন নেব না। হ্যাঁ, সেটা রিলেটিভ প্রোনাউনের দেখে সিদ্ধান্তটা নেব না। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে, আমি বলছি কি ইমিডিয়েট আগে, মানে ঠিক তার আগে, এর মাঝে আর কেউ থাকবে না, এর মাঝে আর কোনো শব্দ থাকবে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। তো এর আগে যে নাউন বা প্রোনাউনটি থাকবে তাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট, বিশেষ একটা নামটা, তাই না? মানে গ্রামাটিক্যালের ভাষা অনুযায়ী তাকে বলছি কি অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুসারে এই ভার্বটি নির্ধারিত হবে। এই সেন্টেন্সে অলরেডি ইট ইজ একটা ভার্ব আমরা পেয়ে গিয়েছি, তাই না? তাহলে ওই অংশটিতে কি একই হবে, অন্য কিছু যেহেতু বিশেষ কিছু বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে এখানে হু এর পরে কোনো সময় ইজ হবে না। কারণটা কি, অ্যান্টিসিডেন্টটা কি আই, আয়ের পরে কি আমরা অ্যাজ ইউজুয়ালি কি ইজ বসাই? কখনো বসাই না, এবং বসাইলে কি সেটা ভুল নিঃসন্দেহে। তাহলে কি হবে, ইট ইজ আই হু এম ইয়োর টিচার। আচ্ছা, এবার আসি, ইট ইজ হি, ইট ইজ হি হু বি ইয়োর টিচার। এবার কিন্তু ইজ হবে, তাই না? কারণটা কি, হু এর অ্যান্টিসিডেন্ট কি ইজ, এর সাথে ইজের সাথে কি, হি এর সাথে কি বসে, ইজ বসে। তাহলে ইট ইজ হি হু ইজ ইয়োর টিচার। তাহলে আমরা দেখলাম রিলেটিভ প্রোনাউন হু এর পরে দুইটা উদাহরণে এমও বসলো ইজও বসলো, আরও বসতে পারে, কারণ সেটা নির্ভর করবে এই হু এর আগে যে অ্যান্টিসিডেন্ট আছে, এটা মনে থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু ওই ভুলটাই করে বসি অনেকে, এখন যেটা করলাম ভুল মানে কি তালগোল পাকিয়ে দেওয়া, জানি না সেটা না, কিন্তু এটা আমরা জানি, কিন্তু আমরা ওই বিবেচনায় ঠিক ওই সময় করতে পারিনি বা আমাদের একটু কনফিউজড হয়ে যায়। আর সাধারণত হু এর পরে ইজ চলে আসে, সাধারণভাবে একটা আছে আমাদের প্রত্যেকেরই, একটা টেন্ডেন্সি কাজ করে কি হু এর পরে ইজ একটা টেন্ডেন্সি কাজ করে। হ্যাঁ, তো এখন থেকে আর হু এর পরে ইজ, এই যে জেনারেল টেন্ডেন্সি, এইটাকে আমরা পাত্তা দেব না। আমরা বিবেচনা করব কি রিলেটিভ প্রোনাউনের আগে আমাদের অ্যান্টিসিডেন্ট হিসেবে কি আছে, তার সাথে কি যায়, টেন্সটা তো আগেই বিবেচনা করে নেব, whether it is সিম্পল, প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলেরই ওই তিনটার ভিতরে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়ে যাবে, আর পাস্ট ইনডিফিনিটিভ বা পাস্ট সিম্পল হলেও অ্যান্টিসিডেন্ট যা সেই অনুযায়ী যে কোনো একটা দুইটা অপশন আছে হয়ে যাবে। বোঝা গেল? আজকের এ পর্যন্ত যে আলোচনা করলাম, কারো কোনো সমস্যা আছে? এবং বিষয়গুলো খুব বেশি জটিল মনে হচ্ছে কি? খুব বেশি জটিল মনে হচ্ছে? একটা জটিল মনে হচ্ছে কোনটা? তাহলে একটু রিভিউ করবো। এই প্লিজ সাইলেন্ট প্লিজ। যদি একটু জটিল মনে হয় তাহলে আমরা সেটা একটু রিভিউ করি। একটু পড়ে শোনা তো এইটা। হ্যাঁ, আমি বললাম আরেকবার বলি বিষয়টা। এই ছেলেরা এদিকে একটু প্লিজ। হাফ, লটস, 2/3, 3/4 এই শব্দগুলো তো পরিচিত আমাদের। বিষয়টা কিন্তু খুব সিম্পল। আমরা বলছি এগুলোর পরে যদি নাউনটা সিঙ্গুলার হয়, ভার্বটা হবে সিঙ্গুলার। এগুলির পরে নাউনটি যদি প্লুরাল হয়, ভার্বটি হবে প্লুরাল। তার মানে একটা জিনিস যে এগুলোর পরে সিঙ্গেল নাউনও থাকতে পারে, হ্যাঁ
সিঙ্গুলার নাউনও থাকতে পারে, প্লুরাল নাউনও থাকতে পারে। এই যে লর্ডস, হাফ, 2/3, 3/4 এগুলার পরে নাউন হিসেবে একটা ওয়ার্ড থাকবে, তো সেটা কি বলে নাম্বারের ভিতরে সেটা মেবি সিঙ্গুলার নাম্বার অর প্লুরাল। যদি সিঙ্গুলার হয় ভাগটা হবে কি সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভাগটা হবে প্লুরাল। খাতাটা একটু দেখি, উদাহরণটা লিখেছিস? আচ্ছা দেখি উদাহরণটা, আমি এইটা একটু দেখি। হাফ অফ দ্য ওয়ার্ক ব্র্যাকেটে ডু ছিল বাই দিস টাইম, হাফ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দিস টাইম। এখন ওই যে হ্যাজ বিন ডান এত কাজ টাজ, আমি আগে বলেছি প্যাসিভ টার্ম বলি, এটা প্যাসিভ টার্ম বলে এরকম। আচ্ছা এই উদাহরণটা আমাদের জন্য সহজ হবে। লটস অফ ম্যাঙ্গোজ ব্র্যাকেটে লটস অফ ম্যাঙ্গোজ ব্র্যাকেটে বি রোটেন, তাই না? আচ্ছা এই যে লটস অফ শব্দটার পরে ম্যাঙ্গোজ শব্দটা কি? এই যে এটা নাউন, এটা সিঙ্গুলার অর প্লুরাল? প্লুরাল, সেজন্য কি হয়েছে আর হয়েছে। আচ্ছা যদি এখানে ম্যাঙ্গোজ না হয় ম্যাঙ্গো হতো ধরে নিলাম, সেন্টেন্সটা কারেক্ট না সেটা পরের বিষয়। ম্যাঙ্গো হলে আমরা কি বসাতাম? ইজ, ঠিক আছে না? তাহলে বিষয়টা সিম্পল না? এমনিতেই তো ম্যাঙ্গো হলে কি ম্যাঙ্গোর সাথে কি যায়? ইজ, ম্যাঙ্গোজের সাথে আর, ঠিক আছে? এই আর এই যে উদাহরণটা আমরা ব্যবহার করেছি না, এই যে ওয়ার্ক, আমি বলেছি এটা প্যাসিভ টার্মের দিকে যাচ্ছে। সো প্যাসিভ টার্মের দিকে যখন যাচ্ছে তখন আমাদের মূল যে ভার্ব সেটা আমাদের V3 হবে, আর আমাদের ওর সাথে তো একটা অক্সিলারি ভার্ব যাবে টেন্স অ্যাকর্ডিং টু টেন্স, তাই না? তো এইটা যেহেতু এই সেন্টেন্সটা এমন ভাবে আছে যেটা আমরা বুঝতে পারছি যে বাই দিস টাইম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এমনিতে কি হ্যাভ অথবা হ্যাজ, এর ভিতরে আবার কি হ্যাভ হ্যাজ, এই দুটোর ভিতরে একটা সিঙ্গুলার প্লুরাল ব্যাপার আছে না? আচ্ছা যখন প্যাসিভে যাবে, আমরা এইটাকে যখন প্যাসিভে টার্ম করব তখন অক্সিলারি ভার্ব হয়ে যাবে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, সেখানেও সিঙ্গুলার প্লুরাল ব্যাপার আছে। আর মূল ভাগ যেটা সেটা তো V3 হবে, মানে প্যাসিভ টার্ম মানেই কিন্তু V3, এই একটা বিষয় আছে, প্যাসিভ মানেই V3 আছে। কোথাও অ্যাক্টিভ হয়? হয় না, হয় না, সম্ভব নয়। আচ্ছা এখন সেই ক্ষেত্রে এই যে হাফ অফ দ্য ওয়ার্ক বাই দিস টাইম হ্যাজ বিন হলো, তাই না? হাফ অফ দ্য ওয়ার্ক শব্দটা কি সিঙ্গুলার, তার ভাবটা হবে কি সিঙ্গুলার। হ্যাভ বিন, হ্যাজ বিন, বা শুধু হ্যাভ হ্যাজ বিবেচনা করি, এর ভিতরে সিঙ্গুলার কোনটা? হ্যাজ বিবেচনা করি, তাই না? ভার্বটা সিঙ্গুলার, তাইলে ওই জন্য হ্যাজ, যেহেতু এটা আমাদের প্যাসিভটা হ্যাজ বিন হয়ে গেছে, কারণ হ্যাজ বিনটাই হচ্ছে আর হ্যাভ বিনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করে থাকি। এখন কি ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ এভরিবডি ফর ভেরি ভেরি অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড হার্ড ওয়ার্কিং, and wish to meet you in the next class. Till then, Allah Hafiz. Thank you very much.